আজকের প্রথম গন্তব্য নন্দগাঁও। এখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে প্রায় 11টা বছর ছিলেন। এখন যাচ্ছি কীর্তি মন্দিরে, যেটা বার্সানায় আছে। আস্তে আস্তে উঠছি, প্রায় 30-40টা সিঁড়ি উঠে গেলাম। 300 সিঁড়ি যে অনেকটা উঁচু সেটা কিন্তু নয়। আগের দুটো পর্বে আমরা ঘুরে দেখেছিলাম বৃন্দাবন এবং মথুরা। এই পর্বে আমরা ঘুরে দেখব বর্ষানা এবং নন্দগাঁও। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আগের পর্ব দুটো না দেখে থাকেন অবশ্যই দেখে নিন ডেসক্রিপশন অথবা আই বাটন থেকে। আজকে যেই জায়গাগুলো ঘুরে দেখব সেইগুলোর লিস্ট স্ক্রিনে দেওয়া থাকলো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আজকের প্রথম গন্তব্য নন্দগাঁও, যেখানে আমরা পৌঁছে গেছি। আমরা একটা অটো ভাড়া করেছি, সেই অটোটায় 1500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। আমরা 4 জন আছি। এখানে চন্দন, তিলক সব কিছু বিক্রি হচ্ছে রাস্তায়, আর লস্যির দোকান টোকান আছে। এই সিঁড়িগুলো চড়েই আমাদের যেতে হবে। সিঁড়ি চড়া কিন্তু অতটাও খাটনির না, কারণ সিঁড়িগুলো অতটাও বড় না। তো নারা খুশি টুসি বধ করেছিল না, না ওইখানে। বলা হয় 250টা সিঁড়ি, কিন্তু 250টা সিঁড়ি কিন্তু নেই। মানে 250 মিটার মনে হয় যতটা উপরে ওঠা যায়, তাছাড়া আর কিছুই না। তো এবার নন্দমহলে প্রবেশ করছি। এটাই হচ্ছে নন্দমহল, এটাই হচ্ছে এই নন্দগাঁয়ের মেন মহল। এখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে প্রায় 11টা বছর ছিলেন। মন্দিরটি প্রতিদিন ভক্তদের জন্য সকাল 5টায় খোলে এবং দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেয় খুলে রাত 9টা পর্যন্ত খোলাই থাকে। মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের 52টা সিঁড়ি অতিক্রম করতে হবে, যা ভক্তদের জন্য আধ্যাত্মিকতার পথের প্রতীক। মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন। কথিত আছে এটি শ্রী নন্দবাবার বাড়ির স্থান, যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় দুষ্টুমি এবং লীলায় মগ্ন হতেন। এখন ঘুরছি নন্দগাঁও, আর এইখান থেকে ওপর থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণ। ওই নিচের দিকে পুরো শহরটাই দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী যশোদা মায়ের অপূর্ব মূর্তি। যারা আধ্যাত্মিকতা, শান্তি এবং ঐতিহাসিক স্থাপত্যের প্রশংসা করতে চান তাদের জন্য নন্দবাবার নন্দ মন্দির এক অপরিহার্য গন্তব্য। নন্দগাঁওয়ের নন্দমহল দেখার পর এখন আমরা বার্সানার দিকে যাব। এইখানে এটাই আকর্ষণ, এটাই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে ঘোরার পর এখন বার্সানার দিকে যাব। রাস্তায় যাওয়ার পথে দেখা হয়েছিল পুণ্যার্থীদের সাথে, অর্থাৎ যাদের আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই পুণ্যার্থী, কারণ 84 দিন ধরে পুরো বৃন্দাবন ঘুরবেন তারা। এখন যাচ্ছি কীর্তি মন্দিরে, যেটা বার্সানায় আছে। বৃন্দাবন বার্সানার কীর্তি মন্দির এটি পবিত্র স্থান, যা শ্রীমতী রাধারানীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটির স্থাপত্যশৈলী এবং টেরাকোটার কাজ আপনাদের মুগ্ধ করবে। মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। বিশেষ করে রাধা অষ্টমীর সময় এখানে ভক্তদের ঢাল নামে। শ্রীমতী রাধারানীর শৈশবের লীলা গল্প এই মন্দিরের ভেতরে রয়েছে, যা আমাকে তো মুগ্ধ করেছেই, আপনারা গেলে আপনাদেরও মুগ্ধ করবে। আপনারা হয়তো এই গানটা শুনেছেন, কদম ডালে বসিয়ে আছে কানু হারামজাদা। সেই কানু হারামজাদার একটা ছল এখানে রয়েছে। কীর্তি মন্দির দেখার পর এখন যাচ্ছি লাডলিজির মন্দিরে। জয়। নিচের দিয়ে শুনে আসলাম যে 300টা সিঁড়ি পার করতে হবে। এই সিঁড়িতে কিন্তু অতটাও খাটনি নেই যতটা সবাই বলে। আস্তে আস্তে উঠছি, প্রায় 30-40টা সিঁড়ি উঠে গেলাম। তো দেখি যে 300টা সিঁড়ি থাকে কিনা, কারণ আগের বার যখন উঠলাম তখন কিন্তু 300টা সিঁড়ি ছিল না।
এই সিঁড়িতে যাওয়া ছাড়াও কিন্তু আরও রাস্তা আছে। সেই রাস্তাগুলো হচ্ছে এই একটা, এটা আস্তে করে উঠে যেতে পারবে তাড়াতাড়ি। এখানে কিন্তু রাধা রানীর জন্য মালা ঠালা বিক্রি হচ্ছে, সবে আপনারা নিয়ে পুজো করতে পারেন। তবে এখানে খুব একটা লোক নিয়ে যায় না, তা দেখতেই আসে প্রধানত মন্দিরটা। আর সিঁড়িটা চড়াটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। খুব একটা খাটনি হলো না উঠতে, আর পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি। আর এইটা হচ্ছে পরিক্রমা মার্গ, এখান থেকে পরিক্রমা করতে পারেন আপনারা 3 কিলোমিটার। ছোটবেলা থেকে শুনে এসেছি রাধারানী না ডাকলে এই মন্দিরে আসা যায় না। হয়তো কোনো একটা পূর্ণ করেছিলাম আমি, যার জন্য আজ এখানে আমি। তিনশো সিঁড়ি যে অনেকটা উঁচু সেটা কিন্তু নয়, পৌঁছাতে খুব একটা বেশি খাটনি হলো না, তাই গাড়ি না ভাড়া করাই বেস্ট। রাধা রানী কি বারসানার লাডলিজি মন্দির, শ্রীমতী রাধারানী মন্দির নামেও এটা পরিচিত। প্রাচীন এই মন্দির ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী রাধারানীর স্মৃতিতে নিবেদিত। 1675 সালে রাজা বীর সিং এই মন্দিরটি নির্মাণ করেন। এটি বারসানার সবচেয়ে উচ্চতম শিখরে অবস্থিত, যা ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। রাধারানী মন্দির দেখার পর এখন যাচ্ছি কৌশল বিহারীর মন্দিরে। এখন দর্শন করছি কৌশল বিহারী মন্দির। জানি না ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তো যদি অ্যালাউ থাকে তাহলে দেখাবো। বারসানায় ঘুরতে এসে আগের রাধারানী মন্দির দেখেই অনেকে চলে যায়, কিন্তু কিছুটা দূরেই কৌশল বিহারীর মন্দির আছে, এটা অনেকেই জানে না। রাধারানী মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের নাম এসেছে শ্রীকৃষ্ণের এক বিশেষ নাম থেকে, যার অর্থ রাধার সঙ্গে কৌশল লীলা রত কৃষ্ণ। এখন দেখলাম কৌশল বিহারী মন্দির, আর এখানে হাতে আঁকা ড্রয়িং আছে। তো এটা দেখার পর এখন নিচের দিকে যাব। এখানে প্রতিটা দেয়ালে খুব সুন্দরভাবে ড্রয়িং করা। হ্যাঁ দাঁড়াও, ছবি তুলছি। এই দুটো মন্দির দেখার পর এখন নিচের দিকে নামছি, আর এটা কিন্তু পুরোই ঢাল, তাই কোনো প্রবলেম হচ্ছে না। 700 মিটার আমাদের নামতে হবে, আর ওদিক থেকে যদি আপনারা নামতে চান তাহলে সিঁড়ি বেয়েই নামতে হবে। তাই কষ্টটা বুঝে যা করবেন সেটা করবেন। তো আমরা এখন নেমে যাচ্ছি এদিক দিয়ে। এখানে দুটো মন্দির ছিল, দুটো মন্দির দর্শন করা হয়ে গেল। আর এই দিকটা দেখুন, পাহাড়ের মধ্যে পুরো শহরটা খুব সুন্দর লাগছে। তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি গোবর্ধন। এখানে কয়েকটা মন্দির দেখব, তারপরে আমরা যাব শ্যামকুণ্ড রাধাকুণ্ডের দিকে। তাহলে চলুন গোবর্ধন পর্বতের একটা টুকরো দেখি। ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারী রূপ পূজিত হয় এই মন্দিরে। গোবর্ধন পাহাড়টি মথুরার বৃন্দাবনের কাছাকাছি অবস্থিত, যা শ্রীকৃষ্ণের মহাভারতীয় লীলার এক অবিচ্ছেদ্য অংশ। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, বাইরে জুতো খুলতে হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ এখানে গোবর্ধন পাহাড় উত্তোলন করেন গ্রামবাসীদের ইন্দ্রর হাত থেকে বাঁচানোর জন্য। সেই সব এখন অতীত। 1600 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে নানান রাজাদের হাতে সংস্কার হয়েছে। মন্দিরটি বিশেষত গোবর্ধন পরিক্রমার জন্য বিখ্যাত। আমরা মন্দির দর্শন করেই বেরিয়ে পড়েছিলাম পরিক্রমা মার্গ দেখতে। পরিক্রমা মার্গ শুরু হচ্ছে এইখান থেকে। ভিডিওতে ভয়েস না আসার কারণে ভয়েস ওভারেই বলতে হচ্ছে। ভক্তরা ঠিক এই জায়গা থেকে 21 কিলোমিটার পরিক্রমা করে, আবার ফিরে আসে এই জায়গাতেই। যেই পরিক্রমা শুরু হয় সকাল থেকে এবং রাত পর্যন্ত চলে। এখন এখানে টোটোর ব্যবস্থাও আছে। যারা হাঁটতে চলতে পারেন না কিন্তু চান পরিক্রমা করতে, তারাও এখন এইখানে পরিক্রমা করতে পারে। 300 টাকার বিনিময়ে আপনাদের পুরো পরিক্রমা করে ঘুরিয়ে দেবে 21 কিলোমিটার।
যাই হোক, এবার কিন্তু আমরা পরিক্রমা করলাম না, আমরা বেরিয়ে পড়লাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড যাওয়ার জন্য। তবে রাস্তায় যেতে হবে 1.5 ঘন্টা। 12টা থেকে 2টো পর্যন্ত অটো চড়ে চলে আসলাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের একদম সামনে। এখানে ঘোরার পর একটা জিনিস প্রমাণ হলো যে আমরা কিন্তু এক ফোঁটাও ক্লান্ত হলাম না। হয়তো শ্রীকৃষ্ণ ডেকেছে বলেই এতটা আমরা ঘুরতে পারছি। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সামনে একটা মেলা দেখতে পেলাম, যেখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, তবে আমরা কিছু নিলাম না। রাধাকুণ্ড যেটা আমি দেখলাম, এখানে ছিলাম, আর এরপরে যাচ্ছি শ্যামকুণ্ডে। সম্পূর্ণ যাত্রায় আমি ছিলাম, আমার দিদা ছিল। আমাদের সম্পূর্ণ খরচ হয়েছিল 5,000 টাকা। 5,000 টাকায় আমরা 3 দিন ছিলাম এবং সব জায়গা ঘুরেছিলাম। আসার সময় রাম মন্দিরও দেখেছিলাম। এর পরের পার্টে আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো কীভাবে আপনারা 5,000 টাকা খরচা করেই দুজনা যেতে পারেন, অর্থাৎ 2,500 টাকা পার পার্সন। তবে তার আগে আসবে রাম মন্দিরের ভিডিও, যেখানে আমরা গেছিলাম এবং ঘুরে দেখেছিলাম সম্পূর্ণ রাম মন্দির মাত্র 300 টাকায়। কিভাবে সব জায়গায় এত কম খরচে ঘুরলাম, কত টাকাই বা খরচ হলো, সম্পূর্ণ হিসাব সহ ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যেই, যেটা হবে এই সিরিজের লাস্ট ভিডিও। এই পবিত্র কুণ্ডগুলি বর্ষানার কাছাকাছি অবস্থিত, যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ এখানে শাপমুক্ত হতে সৃষ্টি করেন শ্যামকুণ্ড, আর শ্রীমতী রাধা এবং তার সখীরা মিলে তৈরি করেন রাধাকুণ্ড। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে স্নান করে তারপর আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তার আগে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদও খাবো। তবে এখন এই পর্যন্তই। এটা হচ্ছে শ্যামকুণ্ড, এই পাশটা হচ্ছে রাধাকুণ্ড। সব জায়গায় ঘোরার পর লাস্টের দিকে এসেছি খারুশ্যাম বাবার মন্দিরে। আর খারুশ্যাম বাবার মন্দির দেখে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। হয়তো অনেক লেটে ভিডিওটা শেয়ার করলাম, তাও সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।